সরকারি বহু রকমের জনকল্যাণ কর্মসূচি থাকে এবং তার মধ্যে এখন কিছু কিছু জনকল্যাণ কর্মসূচি অধিকারে পরিণত হয়েছে, যেরকম ফুড সিকিউরিটি, খাদ্য সুরক্ষা আইন 2013, তার ভিত্তিতে গ্রামাঞ্চলে 75% জনগণ এবং শহরাঞ্চলে 50%, অর্থাৎ ভারতবর্ষের গড়ে 67 কিছু এই জনগণ পাবে হচ্ছে একটা অত্যন্ত কম দামে চাল গম, যেটা রেশনের মাধ্যমে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে। এই রকম একটা বৃহৎ ভীষণ বড় একটা জনকল্যাণ কর্মসূচি, যেটা এমনকি কেন্দ্রীয় সরকারও গর্ব করে বলে যে আমরা 81 কোটি মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বোধহয়, সেই যোজনায় পৃথিবীর সবথেকে বড় ফুড সিকিউরিটি প্রোগ্রাম যদি বলা হয়, সেখানে কিন্তু যেটা মানে এই যে 81 কোটি হিসেবটা, এই হিসেবটা তো 2011 সেন্সাসকে ধরে করা। তার মানে 2014 যে জন্মেছে তার আজকে মোটামুটি 11 বছর খানেক বয়স হবে, সে কিন্তু ওই হিসেবের মধ্যে আসছে না। এবং অনেকেই এটা হিসেব করে দেখিয়েছেন যে আজকের দিনে যদি আমাদের 75% আর এই 50% শহরাঞ্চলে 75% গ্রামাঞ্চলে নিতে হয়, তাহলে প্রায় 10 কোটি মানুষ খাদ্য সুরক্ষার যোজনার যে প্রকল্প বা কর্মসূচি এবং যে আইন, তাতে আরো যুক্ত হওয়া দরকার ছিল। 81 কোটির জায়গায় সেটা 91 কোটির কাছাকাছি যাওয়ার ছিল, কিন্তু 10 কোটি মানুষ পাচ্ছেন না। এইটা একটা খুব বড় বিষয়, যেটা সেন্সাসের তথ্যটা নেই বলে, 2021-এর সেন্সাসটা তখন ঠিক সময় হয়নি বলে আজকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 10 কোটি মানুষ ওই জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এটা একটা বড় বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এই অচিন্তা বিয়ের কথা বলেছেন, নগরায়নের কথা বলেছেন। নগরায়নের কথা তো খুব ভীষণভাবে জরুরি এই জন্যে যে স্ট্যাটিউটরি টাউন, অর্থাৎ যে টাউনগুলোকে মিউনিসিপ্যালিটি বলে ডিক্লেয়ার করা হয়েছে, সেইগুলোর গ্রোথ হয়তো খুবই অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, সেটা ঠিকই, কিন্তু সেন্সাস টাউনের গ্রোথ কিন্তু যথেষ্ট গতিতে হচ্ছে। এবং সেন্সাস টাউন বলতে একটুখানি সবার জন্য বলে দেওয়া ভালো, অনেকেই তো প্রোগ্রাম শোনেন, সেটা এমন ধরনের টাউন যেখানে মূলত দুটো সূচককে ধরে সেটা বলা হয়। একটা হচ্ছে যে সেখানে জনঘনত্ব, অর্থাৎ 1 স্কোয়ার কিলোমিটারে কত মানুষ থাকে, সেই সংখ্যাটা 400-র বেশি। আর দ্বিতীয় সেটা হচ্ছে যে 75% জনসংখ্যা ওই জায়গাতে অকৃষিকাজে যুক্ত, অর্থাৎ কৃষিকাজে যুক্ত নয়। এইটাকে সেন্সাস টাউন হিসেবে তৈরি করা হয়। আমি যদি বলি যে পশ্চিমবঙ্গে 2001 থেকে 2011 এই 10 বছরে স্ট্যাটিউটরি টাউন খুব বেশি বাড়েনি, কিন্তু সেন্সাস টাউন বেড়েছে 780টি। অর্থাৎ সেন্সাস টাউনের গ্রোথ কিন্তু ভীষণ বেশি। এবং এরপরে এই যে 2011 থেকে আজকে 2027 হতে যাবে, এখানে টাউনগুলির প্রয়োজন টাউনগুলি কতটা বাড়লো এটা জানা ভীষণভাবে দরকার। এই জন্যে যে এই ধরনের টাউনগুলি এখনো গ্রাম পঞ্চায়েতেরই অন্তর্গত, এটা এখনো স্ট্যাটিউটরি টাউন হয়নি, কারণ মিউনিসিপ্যালিটি হয়নি। কিন্তু মিউনিসিপ্যালিটি হয়নি বলে তারা যে অর্থ কমিশনের গ্রান্ট পাওয়ার কথা, মিউনিসিপ্যালিটি হলে যতটুকু পেত, গ্রাম পঞ্চায়েত রয়ে গেছে বলে তার থেকে কিন্তু অনেক কম পায়। অর্থাৎ সেই নগরের ক্যারেক্টারিস্টিক চলে এসেছে। আপনি মিউটে আছেন, কিছু বলছেন না। সরি অসন্ত, আপনাকে একটা প্রশ্ন করছি একজন সাধারণ নাগরিক হিসেবে কৌতূহলবশত। এই নিউ টাউন, কলকাতার নিউ টাউন যেটা কলকাতা সম্ভবত সব থেকে সব থেকে যেটাকে বলে শহর নগরায়নের সব থেকে এগিয়ে সম্ভবত যে জায়গাটা পরিকল্পনার দিক থেকে আগামী দিনের দিকে তাকিয়ে, সেই জায়গাটা কিছু কিছু মানুষ এবার পঞ্চায়েতে ভোট দিতে হয়েছে, এরকম একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা কি এর থেকে উদ্ভূত? এটা কি সেন্সাস টাউন হয়েছে কিন্তু হয়নি?
আচ্ছা ওটা স্ট্যাটুটরি মানে স্ট্যাটুটরি টাউন করার পেছনে আবার একটা পলিটিক্স আছে, করা না করা। মানে স্ট্যাটুটরি না করার পেছনে প্রচুর পলিটিক্স আছে, কেন স্ট্যাটুটরি করা হচ্ছে না। আলোচনা করবো কারণ আমার মনে হয় যদি আগ্রহ থাকবে দর্শক। সাধারণভাবে মানুষ মনে করে যে টাউন হয়ে গেলে যে মুহূর্তে মিউনিসিপ্যালিটি হয়ে যাবে সেই মুহূর্তে বাড়ির ট্যাক্স বেড়ে যাবে এবং অন্যান্য আরো খরচাপাতি এবং সরকারের নানাভাবে ট্যাক্স নিতে থাকবে। কাজেই সেই জন্য মানুষের দিক থেকে একটা চাহিদা থাকে যাতে সেটা মিউনিসিপ্যালিটি না হোক। আপনাকে একটা খুব সাধারণ কথা বলি, যেটা পশ্চিমবঙ্গের একটা সব থেকে পরিচিত জায়গার মধ্যে একটা হচ্ছে শান্তিনিকেতন, তাই তো? শান্তিনিকেতন শ্রীনিকেতন জায়গাটা, এই শান্তিনিকেতন শ্রীনিকেতন জায়গাটার বেশ কিছু অংশ চারপাশে, এমনকি পূর্বপল্লী যেখানে এককালে থাকতাম আমরা, সেটাও কিন্তু পঞ্চায়েতের অঙ্গ ছিল, রূপপুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের অঙ্গ ছিল। আমরা গ্রাম পঞ্চায়েতে গিয়ে মানে আমাদের রিক্সা ভাড়া, মা যেতেন রিক্সা ভাড়া বেশি হতো, গ্রাম পঞ্চায়েতে ট্যাক্সটা কম হতো। কিন্তু এখন যেটা ওটা এসে গেছে বোলপুর মিউনিসিপ্যালিটির মধ্যে, ওটা ওয়ার্ড হয়ে গেছে এখন। কাজেই সঙ্গে সঙ্গে তার ট্যাক্স বেড়ে গেছে এবং তাই নিয়ে মানুষের ক্ষোভ ছিল। যাই হোক, সেটা অন্য গল্প। কিন্তু এটাও ঠিক যে নগরায়ন হলে তাতে চাহিদা বেড়ে যায়, প্রয়োজন বেড়ে যায়। যেমন রাস্তার আলোর প্রয়োজন বেড়ে যায়, যেমন ড্রেনেজের প্রয়োজন বেড়ে যায়, যেমন সেখানে জনঘনত্ব বেড়ে গেলে স্কুল করার, অঙ্গনওয়াড়ি করার প্রয়োজন বেড়ে যায়, অন্যান্য আরো অনেক কিছুর সরকারি খরচা যে খরচ করলেও সরকার করবে তার প্রয়োজনটা বেড়ে যায়। সেইটা যদি না বোঝা যায় যে সত্যি সত্যি কতগুলো টাউন তৈরি হচ্ছে, কতটা নগরায়ন হচ্ছে, তাহলে একদিকে যেমন মানুষ চাইছে না সেটা একটা দিক, কিন্তু অন্যদিকে মানুষেরই ক্ষতি হয়, এটা আমাদেরও বুঝতে হবে। আমি আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে এই যে অর্থ কমিশন বিভিন্ন রাজ্যকে এবং কেন্দ্রের মধ্যে যে টাকা ভাগ করে দেয়, যেটা আমরা জানি যে 14 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন, এখন অরবিন্দ পানগারিয়ার নেতৃত্বে 16তম ফিনান্স কমিশন কাজ করছে। এই তারা যেসব ফর্মুলা ব্যবহার করে তার মধ্যে তো একটা বড় ফর্মুলা হচ্ছে জনসংখ্যা। এবার সেই জনসংখ্যার তথ্যটা তারা তো পাচ্ছে সেন্সাস থেকে একমাত্র, আর নয়তো তারা প্রজেকশন করে করে বলতে হচ্ছে তাদেরকে যে এত এই মোটামুটি তামিলনাড়ুর জনসংখ্যা, এই মোটামুটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা, এই হিসেব করবে। কাজেই সেন্সাসের তথ্যটা যদি ঠিক সময় না পাওয়া যায়, প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন হয়, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের ভাগাভাগিটা তৈরি হয়, আর প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়। কাজেই যদি আমরা সেন্সাস তৈরি করি তাহলে সত্যি সত্যি অর্থ কমিশনের ফর্মুলাগুলো এক অর্থে ইনঅ্যাকুরেট হয়ে যায়, এবং যেহেতু টাকার পরিমাণটা অনেক বেশি, আপনি জনসংখ্যা দিয়ে গুণ করলে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। জনসংখ্যার তফাতে যদি 1-2 লাখেরও তফাৎ হয় তাহলেও বেশ কিছু লাখের টাকার তফাৎ হয়ে যায়। হ্যাঁ, কাজে এটাও একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যগুলি, আমি যদি বলি কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের যদি সেন্সাস ঠিক সময় না হয়ে থাকে। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেটা আমাদের কাছে ভীষণ পরিচিত সবার কাছে, যারা উন্নয়ন নিয়ে কাজ করেন তাদের কাছে তো বটেই, সেটা হচ্ছে NREGA, অর্থাৎ 100 দিনের কাজ। এই যে 100 দিনের কাজের যে রাজ্যওয়ারি অ্যালোকেশন হয় কেন্দ্রীয় সরকার থেকে, যে অমুক রাজ্য এত পাবে, অমুক রাজ্য এত পাবে, অমুক রাজ্য এত পাবে, তার মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে গত কয়েক বছরে সেখানে কি রকম কাজ হয়েছে, কতটা কাজ দেওয়া গেছে, গড়পড়তা কতটা কাজ পেয়েছে, কিন্তু তার সঙ্গে জনসংখ্যাটাও আছে। জনসংখ্যাটাকে বাদ দিয়ে এই ফর্মুলাগুলো ডিটারমিন করা যায় না। অর্থাৎ সরকারি বহু প্রোগ্রাম আছে, আমি তো 2-3টে বললাম, এমনকি স্টেট বাজেটেও, রাজ্য সরকারের বাজেটেও যেভাবে অর্থ নিয়োগ করতে হয় বিভিন্ন দপ্তরকে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন স্কিমে, রাজ্য সরকার যদি নিজে কোনো স্কিমে কে মানে চালনা করতে চায় তাহলে তো একটা সেন্সাসের তথ্যের দরকার থেকে যায়, যে আমি কত জনসংখ্যাকে কি দেবো। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে একটা কেন্দ্রীয় সরকারের বহুদিনের খুব জরুরি প্রোগ্রাম গরিব মানুষের জন্য, সেটাকে বলা হয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, NASP। আমরা অল্প মানে সহজ কথায় বলি গরিব পেনশন বা ডিসেবিলিটি পেনশন, এই কথাগুলো পরিচিত কথা দেখবেন। অর্থাৎ গরিব, বিকলাঙ্গ বা স্পেশাল নিডসের ব্যক্তিদের পেনশন দেয় সরকার, আর গরিব পুরুষ এবং মহিলা দুজনকে, মহিলাদের বিশেষ করে পেনশন দেওয়া হয়।
সেই সংখ্যাগুলো যে এটা যে সরকারি কর্মসূচিতে কত মানুষ আছেন তার মোটামুটি এস্টিমেটটা কিন্তু ওই সেন্সাসের তথ্য থেকেই বেরোয়। তার উপরে ফর্মুলা বসিয়ে তারা বলেন যে ঠিক আছে এই বছরকালে আমরা এতগুলো মানুষকে আমরা দেবো। এই এমনকি এক সময়তে প্রধানমন্ত্রী আবাস, যেটা সে আমলে ইন্দিরা আবাস বলে পরিচিত ছিল, সেটার তথ্য, সেটারও যে অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন, তার সঙ্গেও সেন্সাসের যোগ ছিল। এই অর্থাৎ সেন্সাস ছাড়া সরকার চালানো